আমি অনুপ্রকৃত, আর আপনারা দেখছেন নিউজ 7 দিন বাংলা ইউটিউব চ্যানেল। চিঠি বাধা আছে, শুনেছেন না অনুব্রত মণ্ডলের ডায়লগ? পুলিশকে ফোন করে বলছে তোর বউকে আমার বাড়িতে পাঠিয়ে দিস, তোর বউকে কি সুন্দর দেখতে, তোর মাকে আমার বাড়িতে পাঠিয়ে দিস। মনে নেই আপনাদের? পরের কথাগুলো যা বলেছি তা আমি বলতে পারবো না, আমার রুচিতে বাদ। পশ্চিমবঙ্গের বুকে একটা সময় ছিল যখন আপনি হিন্দু না আপনি মুসলমান, আপনি মন্দিরে যান না আপনি মসজিদে যান, আপনার বাড়িতে যে গোস্ত রান্না হয় সেটা কি মাংস, কিসের মাংস, এইসব প্রশ্ন করার সাহস অকাত কারোর ছিল না। মানুষ মানুষের মতো করে নিজের ধর্মকর্ম করত। যার মন্দিরে যাওয়ার মন্দিরে যাবে, যার মসজিদে যাওয়ার মসজিদে যাবে, যার মাজারে যাওয়ার মাজারে যাবে, যার চার্চে যাওয়ার চার্চে যাবে। সরকারের, রাজনৈতিক দলের কোথাও বিশেষ কিছু বলার জায়গা ছিল না। 2011 সালের পর থেকে আমরা দেখলাম এই পুরো আমাদের চেনা পরিবেশটা একটু একটু করে বদলাতে শুরু করলো। 2014 সালে নরেন্দ্র মোদীদের হাত ধরে আমাদের পুরো দুনিয়াটাই আশেপাশে বদলে গেছে। আপনি জানেন, আপনারা সবাই জানেন। সারা দেশ জুড়ে ধর্মের নামে এখন রাজনীতি হয়, সারা দেশ জুড়ে এখন ধর্মের নামে খুনোখুনি হয়। এই কিছুদিন আগে বিহারের ঘটনা, 5 জন মুসলমান যুবককে তারা গো মাংস পাচার করছেন এই বলে বেধড়ক পিটানো হলো। ছবি দেখেছেন আপনারা, সারা শরীর ধরে রক্ত জুড়ছে। পরে যখন সেই মাংস টেস্ট করা হলো ল্যাবে নিয়ে গিয়ে, তখন দেখা গেল ও কোনো ইল্লিগাল মাংস ছিল না, গোমাংস ছিল না। আমরা দেখলাম গুজরাটের ঘটনা, একটি মুসলিম ছেলে সে গরবা নাচ দেখে ফেলেছে, এই কারণে তাকে পিটিয়ে খুন করে ফেলা হলো। আমরা দেখলাম একের পর এক সাধারণ মুসলমান মানুষ, পশ্চিমবঙ্গের মানুষ পরিযায়ী শ্রমিক হয়ে কাজ করতে গেছেন রাজস্থানে, তিনি নাকি লাভ জিহাদ করছেন। 65 বছরের বয়স্ক লোক, পেটের দায়ে বাড়ি ঘর ছেড়ে, গ্রাম ছেড়ে সেই সুদূর রাজস্থানে পড়ে রয়েছেন। সারা দিন কাজ করেন যাতে বাড়িতে ছেলে মেয়েদের একটু খাবার পৌঁছানো যায়। সেই লোকটা লাভ জিহাদ করছে বলে তাকে পিটিয়ে খুন করলো, জ্বালিয়ে দিল চোখের সামনে। ফেসবুকে লাইভ দেখলাম আমরা সব। আর যে গুন্ডা, যে সন্ত্রাস, যে সন্ত্রাসী এই কাণ্ডটি করলো, তাকে ফুল চন্দন দিয়ে বরণ করে নিল ওরা। আমাদের মনে আছে বিলকিস বানোর কথা, গুজরাটে বিলকিস বানোর বাড়িতে গিয়ে বিলকিস বানুকে বাড়ির লোকের সামনে গণধর্ষণ করেছিল। বাড়ির 11 জন সদস্যকে ওই মেয়ের সামনে খুন করে ফেলেছিল। সে বিলকিস বানোর যারা গণধর্ষণ করেছিল তাদেরকে গুজরাট হাইকোর্ট যখন ছাড়া দিল, এই নরেন্দ্র মোদী বিজেপির লোকেরা গিয়ে তাকে বরণ করে নিয়ে এসেছিল। বলেছিল ওরা তো হিন্দু ব্রাহ্মণ, হিন্দু ব্রাহ্মণ কিছু খারাপ কাজ করতে পারে না। ভাবতে পারেন আপনি কোন ধর্ম, আপনার নামের পরের পদবি কি, তার উপর ডিপেন্ড করবে, তার উপর নির্ভর করবে আপনি ভালো মানুষ না খারাপ মানুষ। আপনি ভালো কাজ করতে পারেন না খারাপ কাজ করতে পারেন। আপনাদের মনে থাকবে এনআরসি আন্দোলনের সময় নরেন্দ্র মোদী দেশের প্রধানমন্ত্রী বলেছিলেন যে কাপড়া দেখে পেহচান মে আ জাতা হ্যায় কি কোন খারাপ আদমি হ্যায়। লোকের পোশাক দেখে নাকি উনি ঠিক করছেন কারা সন্ত্রাসবাদী আর কারা সন্ত্রাসবাদী না। আমরা তো নরেন্দ্র মোদীকে বলবো, আমরাও পোশাক দেখে ঠিক করি। যখন ভারতের সাধারণ মানুষের গায়ে কাপড় ওঠে না, যখন ভারতের সাধারণ গরিব কৃষক আত্মহত্যা করতে বাধ্য হয়, তখন আমার দেশের প্রধানমন্ত্রী লাখ লাখ টাকার স্যুট পরে ঘুরে বেড়ায়, বিদেশে ফটোশুট করে বেড়ায়। আমরা বুঝি জামা কাপড় দেখলে আসলে কে লুটে খাওয়ার পক্ষে আর কে খেটে খাওয়ার পক্ষে। যে গরিব সাধারণ মানুষ সারা দেশ জুড়ে হিন্দু মুসলমান ধর্মের বিরুদ্ধে গিয়ে, বিভাজনের বিরুদ্ধে গিয়ে ওই নরেন্দ্র মোদীদের চোখে চোখ রেখে লড়াই করেছে। আমরা যারা লাল ঝান্ডার রাজনীতি করি, আমরা ওদের প্রতিনিধিত্ব করি। যে বিজেপি আপনাকে চোখ রাঙায়, প্রতিদিন ভয় দেখায় যে পৃথিবী এদিক থেকে ওদিক হয়ে যাক, নরেন্দ্র মোদীজিকে কেউ হারাতে পারবে না। আপনারা তাদের মনে করিয়ে দেবেন ওই দিল্লির বুকে যে কৃষকরা 1 বছর ধরে রাস্তায় বসেছিল, তারা দেখিয়ে দিয়েছে যে যদি সঠিকভাবে আন্দোলন করা যায় তাহলে নরেন্দ্র মোদীও বাপ বাপ বলে হাত জোড় করে ক্ষমা চাইবে। দেখিয়ে দিয়েছেন তারা। গরিব খেটে খাওয়া মানুষের শক্তি কি তারা দেখিয়ে দিয়েছে। পশ্চিমবঙ্গের বুকে যে মমতা ব্যানার্জি বলছেন, মুসলমান বাড়িতে গিয়ে গিয়ে বলে বেড়াচ্ছেন না যে আমরা চোর হতে পারি, ডাকাত হতে পারি, কিন্তু আমরা বিজেপি আরএসএস নই। দাঙ্গা থেকে বাঁচতে হলে তৃণমূলের কাছে আসো। 30% মুসলিম সমাজ তৃণমূলকে ভোট দাও, আমরাই তোমাকে বাঁচাবো, আমরা এনআরসি হতে দেবো না, সিএ হতে দেবো না। জিজ্ঞেস করুন পশ্চিমবঙ্গের বুকে ডিটেনশন ক্যাম্প মমতা ব্যানার্জি বানিয়েছেন কেন? এনআরসিতে যারা কাগজ দেখাতে পারবে না তাদের জেলে বন্দি করার জন্য প্রথম বিল্ডিং এই পশ্চিমবঙ্গের বুকে কোন সরকার বানিয়েছে? মমতা ব্যানার্জি বানায়নি। মুখে মাইকে দাঁড়িয়ে উনি ক্যা ক্যা ছি
বেশি বলবেন, আর ওদিকে এনআরসি এনপিআর করার জন্য সমস্ত কিছু যা যা কেন্দ্রীয় সরকার বলছে সমস্তটা লুকিয়ে লুকিয়ে করে রাখবেন। এই দ্বিচারিতা নিয়ে প্রশ্ন করবেন না আপনারা? প্রশ্ন করবেন না কিসের মুসলিম দরদ? পশ্চিমবঙ্গের বুকে 26,000 ছেলেমেয়ের চাকরি গেল। 26,000 ছেলেমেয়ের মধ্যে একটা মুসলমান ছেলে মুসলমান মেয়ে নেই। পড়াশোনা করে পরীক্ষা দিয়ে ঘুষ দিতে পারলো না যাদের চাকরি হলো না, তাদের মধ্যে মুসলমান ছেলে মেয়ে নেই। মাদ্রাসা কমিশনের পরীক্ষা হয় না, কতদিন হয়ে গেল? মাদ্রাসা কমিশনে পরীক্ষা দিয়ে মুসলিম ছেলেমেয়েরা চাকরি পায় না? এই আপনার এলাকা থেকে কত লাখ লাখ হাজার হাজার ছেলে, তারা পরিযায়ী শ্রমিক হয়ে কেউ ব্যাঙ্গালোর, কেউ গুজরাট, কেউ দিল্লিতে কাজ করতে যায়। তাদের অধিকার ছিল না পশ্চিমবঙ্গের বুকে নিজের গ্রামে নিজের এলাকায় একটা চাকরি পাওয়ার? যদি এতই মুসলিম দরদ থাকে তাহলে মুসলিম পরিবারের ছেলে মেয়েদের হাতে কাজ দিন না, চাকরি দিন না, শিক্ষা দিন না, মাথা উঁচু করে বাঁচার অধিকার দিন না। তা করবে না, কি করবে? ওই যে রোজা মাসে উপোস টুপোস রাখে না, মাথায় একটা সাদা কাপড় পরে যেদিনকে ঈদের দিন ওই দিন চলে যাবে রেড রোডে, তারপর চোখ বন্ধ করে হাত সামনে রেখে ইনশাআল্লাহ, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, কি বকবক করবে ও জানে না, কেউ জানে না, সব মন্ত্রেও বিশারদ। কখনো মাইকে দাঁড়িয়ে ইনশাআল্লাহ, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ বলবে, আবার কখনো মাইকে দাঁড়িয়ে এমন সরস্বতী মন্ত্র পড়বে যে সরস্বতী ঠাকুরও ভয়ে ভয়ে থাকে, ওরে বাবারে আজকে মমতা ব্যানার্জি মন্ত্র পড়েছে। কার ঘাড়, কার মাথায়, কার ঠ্যাং, কার হাতে লাগিয়ে দেবে কেউ জানে না। এই যে ধর্ম নিয়ে রাজনীতি, এখানে অনেক বয়স্ক মানুষ রয়েছেন, বুকে হাত দিয়ে বলুন 2011 সালের আগে কারুর এত ক্ষমতা ছিল আপনার বাড়িতে এসে বলবে আপনি মুসলমান তাই আমাকে ভোট করুন? 2011 সালের আগে এত কারুর সাহস ছিল কোনো হিন্দু পাড়ায় গিয়ে বলবে আপনি হিন্দু তাই আমাকে ভোট করুন? 2011 সালের পর থেকে আপনি ভালো মানুষ, খারাপ মানুষ, গরিব মানুষ, বড়লোক মানুষ, সমস্ত কিছু বদলে গিয়ে আপনি হিন্দু না মুসলমান এইটা রাজনীতির মূল ভাষ্য হয়ে গেছে, মূল কথা হয়ে গেছে।